সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ দিয়ে পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট নজমুল হক নান্নু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। আমরা আলোচনায় যাব, তবে যাবার আগে একটু পত্রিকার সংবাদগুলো দেখে নেই। প্রথম আলো, আজকের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। গাজী নজরুল সংসদ সদস্য থাকবেন কিনা সিদ্ধান্ত স্পিকার ইসির। গ্যাসের সংকট আরও বাড়ল। আমার দেশ, বঙ্গভবন থেকে যে কোনো মুহূর্তে চুপ্পুর বিদায়। দিল্লিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ নরেন্দ্র মোদীর। বন্ধ হয়নি ফ্যাসিস্ট আমলের মতো পরিসংখ্যান জালিয়াতি। দৈনিক ইত্তেফাক, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, স্পিকার দেশে ফিরলে পদত্যাগপত্র দিতে পারেন। গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের। দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের দৃঢ়প্রতিজ্ঞ সরকার। সমকাল, প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন মোদি। প্রস্তুতি শেষ, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। শিল্প কারখানায় উৎপাদন কমছে। যুগান্তর, আজকালের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ, বঙ্গভবন ছাড়তে হচ্ছে শাহাবুদ্দিনকে। শাহজালালে আরেক বালিশকাণ্ড, লুটের মহা উৎসব থার্ড টার্মিনালে। মানব জমিন, $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ মোদির। রাজনীতিবিদ না আমলা, পদত্যাগ করছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন। কালের কণ্ঠ, রাষ্ট্রপতির পদত্যাগ আজই। দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার। কালবেলা, শূন্য হচ্ছে রাষ্ট্রপতির পদ, এগিয়ে মির্জা ফখরুল। শাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে নানামুখী আলোচনা। বাংলাদেশ প্রতিদিন, কে হচ্ছেন রাষ্ট্রপতি, আলোচনায় ফখরুল, মোশাররফ, মঈন, নজরুল ও নাসিমুল। তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ মোদির। স্পিকার দেশে ফিরলেই রাষ্ট্রপতির পদত্যাগ। লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোন আলাপ, বললেন কল্পনার বাইরে। দেশ রূপান্তর, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, শাহাবুদ্দিনের বিদায় যে কোনো সময়। প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন মোদি। নয়া দিগন্ত, দিল্লিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ, হাসিনার সাথে ফোন আলাপ, শাহাবুদ্দিনের পদত্যাগ যে কোনো সময়। রাষ্ট্র ক্ষমতার নতুন পুনর্বিন্যাস চিন্তা। বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের কাজ চলছে। দৈনিক ইনকিলাব, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি রূপান্তরের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ। বণিক বার্তা, তীব্র জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশের শিশুরা, পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। ইন্টারনেট বন্ধ, নজিরবিহীন নিরাপত্তার মধ্যে জোরালো ককরোচ পার্টির বিক্ষোভ, আজ ভারত জুড়ে আন্দোলনের ডাক। ডেইলি স্টার, President set to resign after Speaker's return. Gas supply cut hits homes, industries. Modi invites Tarek to BRICS meet. New Age, gas crisis threatens widespread industrial closures. Authorities struggle to fix fault hit LNG terminal. India's CGP to protest nationwide today. Daily Observer, PM pledges full support for all investors. Who is next president? মোটা দাগে এই ছিল সংবাদপত্রগুলোর শিরোনাম। সব সংবাদপত্রগুলোই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আলোচনা হয়েছে। 2024-এর 5ই আগস্টের পর থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ছিল বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক দল এনসিপির এবং সাথে বিরোধী দল জামাতেরও দাবি ছিল, যদিও পরবর্তীতে আসলে বিএনপির অবস্থানের কারণে, সাংবিধানিক অবস্থানের কারণে সেটি হয়নি। রাষ্ট্রপতি এখন পদত্যাগ করছেন। এই রাষ্ট্রপতির পদত্যাগের যে গুঞ্জন এবং তার সঙ্গে শেখ হাসিনার সাথে ফোন আলাপ, এই সরকার একটি গণতান্ত্রিক সরকার, একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রপতির এমন আচরণটা আসলে কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে সঞ্চালক মহোদয় এবং সুধী দর্শক, আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আজকের বাংলা ভিশনের সকল শিল্পী, কর্মী এবং এখানকার প্রকৌশলী
আলোকচিত্র শিল্পী এবং সকল কর্মীর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকত। আপনি যথার্থই বলেছেন যে প্রসঙ্গটি বেশি আলোচিত হচ্ছে। এই প্রসঙ্গটি আলোচিত হওয়ার মতোই একটি বিষয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটি গণতান্ত্রিক সরকার, সেখানে আজকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। যখন প্রফেসর ইউনূস ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তখনও এই রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি সংবিধানের যে ধারা অনুযায়ী, নিয়ম অনুযায়ী 5 বছর পর্যন্ত উনি শপথ নেবার পর থেকে থাকতে পারেন। তখন তিনি ছিলেন প্রফেসর ইউনূস সাহেবের সময়ে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, এবং নির্বাচিত সরকার বিএনপি সরকার আসবার পরেও তিনি অতিবাহিত করেছেন দীর্ঘ সময়। দেখুন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তার যখন মনে হবে তিনি তখন পদত্যাগ করবেন, তিনি রিজাইন করবেন, এটা তার অধিকার। সুতরাং এটা নিয়ে বেশি আলোচনা করা, এটা নিয়ে বেশি উদ্বেগ প্রকাশ করার কিছু নেই। তার মনে হয়েছে তিনি পদত্যাগ করবেন। এখন সরকারের ইচ্ছা অনিচ্ছার বিষয়ে যদি কেউ বলেন, তাহলে বলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে এ ব্যাপারে আমাদের কোনো তথ্য নেই। পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েই বলেছেন এ ব্যাপারে কোনো তথ্য নেই। আর উনি বিদেশে যে শেখ হাসিনার সাথে যে কথা বলেছেন, তার কোনো তথ্য এবং আদৌ বলেছেন কিনা সে ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন এটা খতিয়ে দেখা হবে। সুতরাং এই বিষয়টি অনেক আগে থেকেই সেখান থেকে পদত্যাগ করার জন্য দাবি উঠেছিল। আপনি বলেছেন সেটা এনসিপি, জামায়াত ইসলাম তারা করেছিলেন। তা এখন এসে যদি উনি পদত্যাগ করেন, আদৌ করবেন কি না জানি না, যদি উনি পদত্যাগ করেন তাহলে সেটা উনি করতে পারেন। করলে সাংবিধানিকভাবে আবার নতুন একজন আপনার হবে। আমি সেই জায়গায় যাবো, কিন্তু 5ই আগস্টের পরে যখন দাবি উঠলো শাহাবুদ্দিন চুপ্পু তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, এবং এটি বাংলাদেশের জন্য একটি বিরল ঘটনা যে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, বিরোধী দল জামাত ইসলাম এবং রাষ্ট্রপতি হচ্ছেন আওয়ামী লীগের। এটি আসলে আমাদের রাজনীতির ইতিহাসে একটা বিরল ঘটনা এটি। সেই জায়গায় তখন তো তিনি পদত্যাগ করেননি বা সেই দাবির মুখেও করেননি, বরং আমরা দেখেছি রাষ্ট্রপতি হিসেবে যেই সম্মান, সেই জায়গায় তাকে যেই পরিমাণ অপমান করা হয়েছে, তারপরে তো তিনি তখন পদত্যাগ করেন। তাহলে এখন এমন কি ঘটলো যে এই পদত্যাগের গুঞ্জন চলে আসলো সমস্ত গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি এসেছে যে এরা পদত্যাগ করছেন শাহাবুদ্দিন চুপ্পু? এখন বিষয়টি এভাবে দেখতে হবে, সেটি হলো যে সেখানে আপনি তো জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তিনি করেননি। সরকার যদি সেরকম ইচ্ছা প্রকাশ করতেন বা সেই অবস্থান হতো তাহলে উনি থাকতেন না। নির্বাচিত সরকার আসবার পরে নির্বাচিত সরকার যদি মনে করতেন যে আমাদের এই রাষ্ট্রপতির সাথে কাজ করা যাবে না, তাহলে কখনোই ইচ্ছার বিরুদ্ধে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতেন, এটা আমার মনে হয় না। সুতরাং আমাদের ধরে নিতে হবে যে সংবিধান, নির্বাচিত সরকার অথবা তার আগে অন্তর্বর্তীকালীন সরকার সকলেই একটা জিনিস ভেবেছেন যে এই যে একটা গণ অভ্যুত্থান, এই অপ্রত্যাশিত গণ অভ্যুত্থানই বলতে হবে, এটা ইতিহাসের একটা সংযোজন। এবং বাংলাদেশের আমার মনে হয় জনগণের মধ্যে এই স্পৃহাই কাজ করে যে যখন দেয়ালে যে সম্পূর্ণ পিঠটা ঠেকে যায় তখন তারা বিদ্রোহ করে, বিদ্রোহ চারিদিকে এটা তারা ছড়িয়ে দেয়, বিদ্রোহের আগুন। সেটা তো আমরা দেখেছি 71-এর মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সব 69 মুভমেন্টে যেখানে আমরাও ছিলাম, সেই সব আন্দোলন, মুক্তিযুদ্ধ সব কিছুতে আমরা জড়িত ছিলাম। সুতরাং আজকে সেই সাংবিধানিক চেতনাটা, অর্থাৎ আবেগ নয়, মস্তিষ্কটাই প্রধানভাবে কাজ করেছে বিএনপির। এবং বিএনপি এদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এদেশে এমন একটি অর্থনৈতিক উন্নয়ন করতে চায়। আপনি নিশ্চয়ই দেখেছেন, একটা পড়েছেন, $1 ট্রিলিয়ন 1934 সালের মধ্যে তারেক রহমান একটা সেখানে উদ্যোগ গ্রহণ করছেন, টার্গেট উনি ঠিক করেছেন, সেখানে পৌঁছানোর জন্য একটা উদ্যোগ। যে আলোচনাটা করছি সেটা হচ্ছে যে পদত্যাগটা খুব স্বাভাবিকভাবেই নিতে হবে যে উনি এটা করছেন। এর পরবর্তী প্রসঙ্গে আপনি আসতে পারবেন
কে হবেন কে হবেন রাষ্ট্রপতি, এটি আমরা আসলে আলোচনা করছি। কে হতে পারেন? এবার কি রাজনৈতিক কোনো ব্যক্তি হবেন না অরাজনৈতিক কোনো ব্যক্তি হবেন? কারণ অরাজনৈতিক ব্যক্তিকে তো রাষ্ট্রপতি নির্বাচিত করে বিএনপি একটা দুর্ভোগের মধ্যে পড়েছিল একবার, এটা পরীক্ষিত বিষয়। এর আগে প্রথম যখন বিএনপি 91 সালে আসে তখন রাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছিলেন, পরবর্তীতে 2001-এ অরাজনৈতিক ব্যক্তিকে রাষ্ট্রপতি করে, এবং তার ফলশ্রুতিতে দেখা যায় যে 2006-এর সেই ইগুলো সামাল দিতে পারেনি। এবার আসলে বিএনপি কি ভাবছে, কে হতে পারেন রাষ্ট্রপতি? অতীতের উদাহরণ বা অভিজ্ঞতার বিষয়ে আমি যাব না, অরাজনৈতিক ব্যক্তিও ভালো হতে পারেন। তবে আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিশ্রুতি বলাটা ঠিক হবে না, আমার স্পষ্ট অভিজ্ঞতা এবং অপিনিয়ন। লিবারেশনের পর থেকে আমি পত্রপত্রিকা শত শত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপরে লিখেছি। তখন পূর্বদেশও ছিল, দৈনিক বাংলা, বাংলার বাণী, সংবাদ, ইত্তেফাক, বিচিত্রা। আমি সেখানে যতটুকু অধ্যয়ন করেছি, জেনেছি, এবার বিএনপি রাজনৈতিক ব্যক্তিকেই সেখানে আপনার রাষ্ট্রপতি হিসাবে, সেখানে অবশ্যই রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করবেন, কোনো সন্দেহ নাই। এই রাষ্ট্রকে যদি আপনার $1 ট্রিলিয়ন আপনি এত বড় একটা বিশাল উদ্যোগ গ্রহণ করতে হয়, এবং রাষ্ট্রপতির আপনি জানেন যে রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু বর্তমানে যা আছে তার চাইতে বৃদ্ধি করা হবে, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা থাকবে, সেই অনুযায়ী রাষ্ট্রপতির সহযোগিতা অপরিহার্য। সংবিধানকে সামনে রেখে রাষ্ট্রপতির সহযোগিতা যদি অপরিহার্য হয়, তাহলে রাজনৈতিক ব্যক্তিকে গ্রহণ করতে হবে, এমন রাজনৈতিক ব্যক্তিত্ব যার কোনো রকম সমালোচনা নাই, অতীতটা সমুজ্জ্বল, দুর্নীতি নেই, এবং যে বিভিন্ন সময়ে যে আপনার ষড়যন্ত্র হয়েছে 1/11, এর পরবর্তী সময়েও যখন মনে আছে যে শমশের মবিন চৌধুরী, নারায়ণগঞ্জের আপনার সেখানে তৈমুর সাহেব, ব্যারিস্টার নজমুল হুদা, এবং আরও বরিশালের আরেকজন আপনার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি লেফটেন্যান্ট কর্নেল। এই অনেকেই দেখা গিয়েছে যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে বিএনপিকে ভাঙার জন্য। সেই ধরনের যদি কোনো ব্যক্তি আড়ালে থেকে থাকে বিএনপির মধ্যে, বিতর্কিত কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি করা যাবে না। এটা আমি আমার অভিজ্ঞতার থেকেই আমি স্পষ্টভাবে উচ্চারণ করতে চাই। যদি এইটা প্রধানমন্ত্রী মহোদয় শুনে থাকেন, আপনি বিবেচনা করবেন। সেক্ষেত্রে গণমাধ্যমগুলোতে যে নামগুলো আসছে এখন, বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমদ, কিংবা ডক্টর খন্দকার মোশাররফ, মির্জা ফখরুল, কিংবা ডক্টর মঈন খান, এবং ক্যাবিনেট সচিব নাসিমুল গনির কথা শোনা যাচ্ছে, এর মধ্যে কে আসলে ভালো হবেন বলে আপনার কাছে মনে হয়? দেখেন, আপনি যদি আমাকে নিরপেক্ষভাবে বলেন যে এখানে ভালো হয়, আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই হবেন সবচাইতে। উনি কখনোই বিতর্কিত ছিলেন না, উনি একজন জ্ঞানী মানুষ, ঢাকা ইউনিভার্সিটি, SM হল, পড়াশোনা করা, ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন, 69 মুভমেন্ট, সমস্ত কিছুকেই আমরা দেখেছি, আমার বিভিন্ন দৃষ্টির থেকে দেখেছি, রাজনৈতিক দৃষ্টির থেকে এবং লেখালেখি বা সাংবাদিকতার দৃষ্টির থেকে দেখা গিয়েছে যে উনিই একমাত্র, আমার কাছে মনে হচ্ছে, আমি কাকেও ছোট করতে চাই না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দেশের রাষ্ট্রপতি হিসেবে একজন বিতর্কের ঊর্ধ্বে একজন মানুষ, যিনি সঠিকভাবে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা এবং বিএনপি গভর্নমেন্টকে সহযোগিতার মাধ্যমে এই দেশকে একটা সমৃদ্ধ দেশে পরিণত করতে পারে। কোনো নারীর কি রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা রয়েছে? আমার কাছে মনে হয় না এই মুহূর্তে কোনো নারী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা থাকে। রাষ্ট্রপতির সম্ভাবনা থাকে, আমাদের মধ্যে তো এরকম ধরনের মানে যাকে রক্ষণশীলতা নাই, নিশ্চয়ই হতে পারবে, কিন্তু আমি এভাবে দেখছি না। আমি একটু সংসদের দিকে যাই। জামাতের একজন সংসদ সদস্যকে নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা আছে, তার বিষয়টি এখন সংসদ হয়তো নিয়ন্ত্রণ, কিন্তু এই যে রাজনৈতিক ব্যক্তিদের কিংবা জনপ্রতিনিধিদের এই ধরনের যে নৈতিকতা বিবর্জিত যে ভূমিকা, এটিকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, এটা বিশ্লেষণ করতে যে আমি এক লাইনে একটি কথা বলি, যে যারা ধর্মীয় আপনার অনেক আগে থেকেই চার্চে দেখা গিয়েছে যারা ধর্ম নিয়ে বেশি গবেষণা করেন, তাদের মধ্যে এক ধরনের স্ক্যান্ডাল কেলেঙ্কারি থাকে, সেই চার্চ বহু আগে থেকেই। তারপরে এইটা আপনার হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন মন্দিরে, সেখানে আপনার তাদের নানান ধরনের কেলেঙ্কারি, এবং এই মুসলিম ধর্মের মধ্যে
আপনার বিভিন্ন জায়গায় আমরা জানি যে মাদ্রাসা, মক্তব এবং বিভিন্ন যে বহু ক্ষেত্রে পত্রপত্রিকা এসছে যে তাদের মধ্যে এই ধরনের কেলেঙ্কারি আসে। জামায়াতে ইসলামের মতো একটি পার্টির অনেকগুলো কেলেঙ্কারির মধ্যে যে কেলেঙ্কারিটা একজন সংসদ সদস্য করেছেন প্রকাশ্যে এসছে, এটা বলার অপেক্ষাই রাখে না যে এই কেলেঙ্কারি ধরা পড়ার সাথে সাথেই সংসদ সদস্যের উচিত ছিল সেখানে পদত্যাগ করা, জামায়াতে ইসলামের উচিত ছিল পদত্যাগে বাধ্য করা। এখন যে প্রসঙ্গটি সাংবিধানিকভাবে এসছে যে সংবিধানে তো এমন কোনো কথা লেখা নেই যে পার্টি থেকে বহিষ্কার করলেই তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সুতরাং এখন বলা হচ্ছে যে স্পিকার আসবার পরে সিদ্ধান্ত নেবে। আমার মনে হয় শুধু স্পিকার না, স্পিকার এবং আপনার নির্বাচন কমিশন তারা যৌথভাবে এই সিদ্ধান্তটা তড়িৎ গতিতে গ্রহণ করবেন। এর মানে এই ধরনের ব্যক্তি পার্লামেন্টে থাকা মানে পার্লামেন্টকে কলঙ্কিত করা। সেক্ষেত্রে কিন্তু আমাদের জাতীয় ঐক্যের ভিত্তিতে এই ব্যক্তিকে ইমিডিয়েটলি তাকে এই পার্লামেন্ট থেকে রিজাইন করতে হবে এবং তার অপরাধের জন্য যদি আইনগত কোনো থাকে তার বিচার করতে হবে। কিন্তু আমাদের সংবিধানে তো সেই সুযোগটি নেই। একমাত্র যদি উনি ব্যক্তিগতভাবে পদত্যাগ না করেন তাহলে তাদের সংসদ সদস্য পদ শূন্য হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা এর আগেও দেখেছি আব্দুল লতিফ সিদ্দিকীর এদের দল থেকে বহিষ্কার করা হলো, সংসদ সদস্য ছিলেন। সেক্ষেত্রে ইমপিচমেন্টের কোনো সুযোগ আছে কিনা? এখন ধরুন সংবিধানে যখন এটা নেই তখন এখানে ইমপিচমেন্টের কোনো নেই। এটা আইনগতভাবে এবং তার বিরুদ্ধে মামলা হবে নৈতিক স্খলনের জন্য যদি সেখানে তার সাজা হয় এবং সেটা যদি আইনের ধারাতে যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয় সেখান থেকে বাতিল হতে বাধ্য। আমরা একটু ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে চাই বর্তমান সরকার বাংলাদেশকে, কিন্তু আমরা এখন দেখছি যে চরম গ্যাস সংকট চলছে, শিল্প খাতে উৎপাদন অনেকটাই বন্ধ, ইরান অর্থাৎ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে সংকট সেটি আসলে আরও সংকটে ফেলছে আমাদের এই অর্থনীতিকে। তাহলে এই ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে কিভাবে এগোবে বাংলাদেশ? একই সঙ্গে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে আবারও শুল্ক আরোপ করছে 12.12% মতো শ্রমিকদের অধিকার বিষয়টি নিয়ে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলি যে গ্যাস সংকটটা আমরা জানি যে ভাসমান যে আপনার মানে সত্যি কথা এলএনজি যে এটা আছে সেটা কক্সবাজারের এইদিকে এটা মাত্র 58% আপনার গ্যাস এখন দেওয়া হচ্ছে। তাহলে বিপর্যয়টা কত সাংঘাতিকভাবে আছে। শিল্প, কল কারখানা, উৎপাদন এবং যানবাহন সমস্ত কিছু মাত্র 58%। তাহলে দেখা যাচ্ছে যে আপনি বলেছেন ট্রিলিয়ন ডলারের যে একটা বিশাল একটা উদ্যোগ সরকার গ্রহণ করবেন তারেক রহমান সরকার, এবং সেখানে আন্তর্জাতিক বিষয় একই রকম থাকবে না। এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল যুদ্ধ এটা একটা বড় ফ্যাক্টর, হরমুজ প্রণালী একটা বড় বিষয়। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা অর্থনীতির একটা চাপের মধ্যে আছে। কিন্তু আমি আশার কথা আপনাকে শোনাতে চাই, গত এপ্রিল মাসে বিএনপির থেকে একটা হাই লেভেল ডেলিগেশন চীন ভ্রমণ করে, সেখানে আমিও একজন সদস্য ছিলাম। তাতে করে সেটা ঠিক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আগে কিন্তু এটা পাঠানো হয়েছিল কিভাবে সেটা আমরা সকলেই জানি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এইটা নেতৃত্ব দিয়েছেন তিনি। সেখানে যেই আমরা সব কিছু বুঝতে পেরেছি যে বাংলাদেশের অর্থনীতি বিনির্মাণের জন্য আজকে চীনের সহযোগিতা একান্ত অপরিহার্য এবং সাংঘাতিকভাবে আছে। এর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করবার পরে সেখানে এই সফরকে ঐতিহাসিক সফর হিসেবে পরিগণিত করা হয়েছে। আপনার অবগতির জন্য আমি জানাই এবং শুধু দর্শকদের অবগতির জন্য, আমি বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সভাপতি মির্জা গোলাম হাফিজ, উনি আমার সিনিয়র ছিলেন লয়ার হিসেবে। আমি যখন এসেছিলাম উনি সভাপতি ছিলেন সব অনেক আগে থেকে, আমি সেক্রেটারি জেনারেল ছিলাম, এখন আমি সভাপতি। আমি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে প্রতিদিনই আমার সাথে যে যোগাযোগ এবং তাদের কমিউনিস্ট পার্টি অথবা CPA-FFC, চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ, এদের সাথে আমার যোগাযোগ হয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে এই ট্রিলিয়ন ডলারের যে উদ্যোগ গ্রহণ করছে বর্তমান বাংলাদেশের বিএনপি সরকার, এটা সফল হবে এবং কোনো ধরনের বাইরের কোনো শক্তির চাপে অথবা যদি আমাদের দেশে
অন্য কোনো ধরনের একটা বিকশিত হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, এটাকে ঠেকানো আমি যাবে। এইটা নিয়ে আলোচনা করবো, তবে তার আগে আমি একটু বিষয় যেহেতু বলুন। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর এবং বিএনপি সরকারের এই 5 মাস যদি আমরা হিসাব করি, বিনিয়োগ একদমই শূন্য। সেই জায়গায় $1 ট্রিলিয়ন অর্থনীতি আসলে কিভাবে হবে? বিনিয়োগ ছাড়া আসলে অর্থনীতির অগ্রগতিটাই বা কিভাবে হবে? ব্যাংক খাতের অবস্থা বেশ দুরবস্থার মধ্যে ব্যাংক খাত চলছে, হাজার কোটি পাচার হয়ে গেছে। এই মানে ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হবে, তারপরে না $1 ট্রিলিয়ন অর্থনীতি। জি। তো বিনিয়োগ তো শূন্য, 5 মাসে তো বিনিয়োগ আসেনি, তার আগের 1.5 বছরও আসেনি। আমাদের এখানে যে বিষয়টি এখানে হয়েছে সেটি হলো এই যে বিনিয়োগ এখন আমাদের আসবে, এবং সে যে ক্রাইসিস সংকট যেটা দেখা দিচ্ছে সেই সংকট আমাদের কেটে যাবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। কারণ এখানে যুদ্ধ একটা বড় বিষয়, যে যুদ্ধটা হরমুজ প্রণালী ক্ষেত্রে হয়েছে, এবং শিল্প কলকারখানা এবং কাঁচামাল আমদানি করা, প্রোডাকশন বৃদ্ধি করা নানা ক্ষেত্রে বাধাগ্রস্ত আছে। সেই বাধাগুলো ডিঙিয়ে যাতে করে আমাদের অর্থনীতিকে সচল করা যায়, এবং এই সচল অর্থনীতিতে যাতে মানুষের সেখানে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, তার জন্য সেখানে সরকারের বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সেই পরিকল্পনা একে একে আমাদেরকে সমৃদ্ধ করবে, আমাদের পদ্ধতিগত এবং আমাদের বাস্তবোচিত সেখানে শিল্প কলকারখানা এবং ইনভেস্টমেন্ট হবে, এবং ব্যাংকগুলো যাতে করে আবার সচল হতে পারে তার জন্য আমাদের এখানে কাজ হচ্ছে, এবং সে কাজটি কিন্তু দ্রুতগতিতেই হচ্ছে। এই কথাটা আমি আপনাকে জোর দিই। এক্ষেত্রে আপনি গ্যাস দিতে পারবেন না, তেল দিতে পারবেন না, তাহলে কিভাবে শিল্পায়ন হবে? অন্যদিকে আবার দামও তো বাড়িয়ে দেওয়া হচ্ছে, তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এবং সামনে গ্যাসের দামও তো বাড়ানো হবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে। তো সেক্ষেত্রে আসলে কেমনে বিনিয়োগটা বাড়বে? এটা হতাশার কিছু নাই, এটা আমরা কেটে যাবে। আমরা মনে করি যে রাষ্ট্র পরিচালনা করতে হলে সব ধরনের আমাদের সমস্যাকে মোকাবেলা করতে হবে, সেই আশ্বাস, সেই বিশ্বাস এবং আস্থা রেখে আমরা এগিয়ে যাব। আপনি চীনের সহযোগিতার কথা বলছিলেন $1 ট্রিলিয়ন ক্ষেত্রে। এই চীনের সহযোগিতা নিতে গিয়ে একটা ভূ রাজনীতিতে এক ধরনের ব্যারিয়ার তৈরি হচ্ছে কিনা বাংলাদেশের জন্য? একই সঙ্গে ব্রিক্সে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী তারেক রহমানকে যোগ দেওয়ার জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে বলা ভালো যে আপনারা দেখেন গ্লোবাল স্ট্র্যাটেজিতে সেখানে ব্যালেন্স অফ পাওয়ার, আমরা জানি যে স্নায়ুযুদ্ধের সময় যেমন ছিল এখন আর তেমনটি নেই। তখন আপনার দুটি শিবির ছিল, এবং তৃতীয় বিশ্বের দেশগুলো সেখানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটা বিরাট একটা আন্দোলন ছিল, কিন্তু এখন তো সেটা নেই। আপনি ঠিকই বলেছেন যে আজকে এই অবস্থার মধ্যে কিভাবে এগোবে, এবং ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, সেটা সেপ্টেম্বর মাসে। প্রশ্ন হলো যে ওই ব্রিক্স সম্মেলনে সেখানে কিন্তু অন্য কোনো একটু সাইডে আলোচনা করা যেতে পারে, কিন্তু আমরা তো আশা করি যে প্রধানমন্ত্রীর সেখানে রাষ্ট্রীয় আমন্ত্রণ হবে। তখন উনি যেতে পারবেন কি পারবেন না এটা এখনই বলা যাবে না, না গেলে একজন প্রতিনিধি যাবেন আর কি, উনি ব্যস্ত থাকবেন। আর আপনি যে কথাটা বললেন যে এখন তেল গ্যাস সব দিক দিয়ে সংকট, কীভাবে আমরা এগোব, সে প্রসঙ্গটা হলো এই যে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, সমস্যাকে মোকাবেলা করতে হবে, সংকটকে মোকাবেলা করতে হবে। তাছাড়াও আপনি একটা জিনিসকে সবসময় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, অভিজ্ঞ, সেটা হলো যে আমাদের মতো দেশকে, এই জনবহুল দেশকে যদি ভিন্ন কোনো দেশ ষড়যন্ত্র করে, তাহলে সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য জনগণের প্রতি আমাদের আস্থাশীল হতে হবে। আর চীনই হচ্ছে একমাত্র আমাদের বন্ধু, যেটা মৌলানা ভাসানী, মুসলিম জননেতা মৌলানা ভাসানী কিন্তু স্থপতি ছিলেন এই চীনের সাথে বন্ধুত্বের। পরবর্তী সময়ে আমরা জানি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি 78 সালে চীনে পাঠিয়েছিলেন উনি মির্জা গোলাম হাফিজ সাহেবের সাথে, 78 সালে ডিসেম্বর, আজকের কথা না। তখন থেকেই আমরা জানি, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখাও করেছিলাম, তিনিই ছিলেন প্রধান, হুয়াকো ফেং, ওই গ্রেট পিপলস হলে 3রা জানুয়ারি 1979 সাল। কিন্তু তখন থেকেই আমরা জানি যে চীনই আমাদের নির্ভরশীল সবচেয়ে বড় বন্ধু। আপনি একটা কথা বলতে পারেন যে অনেক সময় চীন দেখা গিয়েছে যে আমাদের সংকটের সময় থাকে না। চীনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই যে তারা কখনো কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, যাই হোক সেই দেশের জনগণই এই সমস্যার সমাধান করবে। সুতরাং আমরা তাদের উপর নির্ভর করার কারণ হচ্ছে শি জিনপিং স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ আমাদের মহান বন্ধু, তার যত সমস্যা আছে অবশ্যই আমরা সেগুলোকে, অর্থনৈতিক সমস্যা এবং অন্য সমস্যাগুলো অবশ্যই আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, এবং সেই ব্যাপারে তাদের বক্তব্য আমার ব্যক্তিগত আমার এতে দিয়েছে তারা।
আমার হোয়াটসঅ্যাপে আমার এতে দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে তোমরা কাজ করো, আমরা তোমাদের সাথে আছি। কিন্তু চীনের বিনিয়োগ নিয়ে তো অনেক দেশের দেউলিয়া হওয়ার নিদর্শনও রয়েছে। চীনের বিনিয়োগ নিয়ে দেউলিয়া যেসব জায়গায় হয়েছে, তারা নিঃসন্দেহে তাদের দুর্নীতিকে পরিপূর্ণভাবে তারা দুর্নীতিকে দমন করতে পারেনি। চীনের আপনার বিনিয়োগ নিয়ে যদি আমাদের দেশের যে সরকার তারা যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাহলে পরে সেখানে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আমি একটি উদাহরণ দিই আপনার, যদি 8,000 কোটি টাকার কোনো প্রজেক্ট যদি সেখানে ইচ্ছে করে দেরি করে নানান তালবাহানা করে যদি সেটা দুর্নীতিকে যদি আরোপ করা হয়, তাহলে ওই 8,000 কোটি টাকার প্রজেক্ট তো 16 এবং 32,000 কোটি টাকায় শেষ হলো। সেখানে বিদেশি আজকে চীন যে এখান থেকে বিনিয়োগ করছে, চীন তো এখন আপনার রাষ্ট্র থেকে তো সব কিছু নিয়ন্ত্রিত করা হয় না, তাদের দেশেও ব্যক্তিগত বিনিয়োগের জন্য একটা সুযোগ রাখা হয়েছে। তা না হলে তো অর্থনীতি সচল হবে না, বিকশিত হবে না। চীন যে পদ্ধতি গ্রহণ করেছে, আজকে যে কি অবস্থা সৃষ্টি করেছে অকল্পনীয়। আজকে বিশ্ব শক্তির সাথে সে পাল্লা দিতে পারছে। সুতরাং আমাদের সচল হতে হবে যে আমাদের তৃতীয় বিশ্বের ছোট দেশ, আমরা যদি দুর্নীতিকে যদি আমরা সেখানে দমন করতে পারি, আমরা যদি রাষ্ট্রকে যদি সেভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের সংকট নেই। আমাদের মালয়েশিয়ার মতো তো হতে পারে, সিঙ্গাপুরের মতো হতে পারে। তারা আজকে কোথায় চলে গেছে, অনেক উন্নত হয়েছে, কেন আমরা পারব? আমরা যদি চীনের যেহেতু এত সহযোগিতা নিচ্ছেন, সেক্ষেত্রে আমি যেটি বলছিলাম যে ভূ রাজনীতিতে একটা সংকট তৈরি হবে কিনা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখা, ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক রাখা এবং চীনের সাথে সম্পর্ক, একসাথে আসলে তিন দিকে সম্পর্ক সুরক্ষিত করে অগ্রগতি সম্ভব কিনা? হ্যাঁ, এটা অগ্রগতি সম্ভব এই কারণের জন্যে যে আজকে ভূ রাজনৈতিক যে সমস্যা আছে, আমাদের তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের সম্পর্ক অপরিহার্য। অবশ্যই ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সাংস্কৃতিক সম্পর্ক থাকবে, আমাদের ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতি সব কিছুই ভারতের সাথে আমাদের করতে হবে। তবে একটা কথা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল যে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমানাধিকার। আমাদের দেশে যারা আছে এখানে অন্য ধর্মাবলম্বী, যারা এখানে শত শত হাজার হাজার বছর ধরে বাস করছে, আজকে হঠাৎ করে একটা ধর্মীয় অবস্থানে চিহ্নিত করে তাদেরকে তো আমাদের বিচ্ছিন্ন করা যাবে না, তাদেরকে সমান অধিকার দিতে হবে। এই সমান অধিকারের জন্য আমাদের সকলে মিলিতভাবে সেখানে সংগ্রামের চেতনাটাকেই রাখতে হবে এবং এটার জন্য মুক্তিযুদ্ধের আয়নাকে রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধের আয়নাকে যদি আমরা ধরে রাখি, সঠিকভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। এবং মুক্তিযুদ্ধের পরে যেই সরকার আসছিল, তারা তো মুক্তিযুদ্ধের ন্যায় নীতি এবং চেতনাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল, তারা এটা গ্রহণ করেনি। আমি কিউবার উপরে বই লিখেছি, ফিদেল কাস্ত্রো এবং এখানে চে গুয়েভারা, তারা কিন্তু কমিউনিস্ট পার্টি করে বিপ্লব করেনি। কমিউনিস্ট পার্টি করেছে তারা বিপ্লবী বিজয়ের পরে। কিন্তু কই, তারা তো আপনার অর্থনীতিকে তো তারা ঠিকই করেছে এবং আমেরিকার পাশে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থেকে এখন পর্যন্ত তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত করেছে। হয়তো পাশ্চাত্য দেশের মতো তাদের অর্থনীতি সেভাবে গড়ে ওঠে নাই, কিন্তু জনগণকে তো তারা অন্তপক্ষে চিকিৎসা, খাবার, কর্মসংস্থান বিভিন্ন ক্ষেত্রে 5টি বিষয় তারা সাধারণভাবে হলেও দিতে পেরে। আমরা একদম শেষ দিকে আছি। শেষ প্রশ্নে, ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে, জুলাই আসলেই দেখা যায় জেনজিরা সারা বিশ্বে এক ধরনের হচ্ছে। ভারতের এই আন্দোলনটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আমাদের দেশে যে একটা জুলাই আন্দোলন হয়েছিল, সেটা কিন্তু সারা পৃথিবীতে আপনার এর একটা আলাদা তাৎপর্য ছড়িয়ে আছে। আমি গতকাল একটা দেখলাম একটা পোস্টারে, ওই নরওয়ের যে বিশ্ববিখ্যাত সুপারস্টার হল্যান্ড আছে, হল্যান্ড, সে একটা পোস্টার এরকম ধরে আছে, আই অ্যাম এ মেম্বার অফ ককরেজ জনতা পার্টি। এটা কিন্তু সে রেখেছে এবং ভারতের বুদ্ধিজীবীরাও সেখানে সেটা করেছেন। ককরোচ পার্টি হচ্ছে কি, যে প্রশ্নপত্র ফাঁসের, গত রাত্রেও একটা প্রশ্নপত্র দুটো ফাঁস হয়েছে। তাদের আন্দোলন যথার্থই। বিভিন্ন স্থান থেকে তরুণরা বাড়ি থেকে পালিয়েও তারা রওনা হয়েছে সেখান থেকে, যা আমরা এই আন্দোলনে যোগ দেব। এবং আপনি লক্ষ্য করেছেন যে পাঞ্জাবের যে কৃষকরা, তারাও কিন্তু লং মার্চ করছে দিল্লির দিকে। কেন? তারা বলছেন যে আমাদের এখানে কৃষি পণ্য আমরা বিক্রি করতে হবে,
সেখানে আমেরিকার কাছ থেকে কেন আনা হচ্ছে, এই প্রসঙ্গটা কিন্তু উত্থাপন করেছে। আমি আপনার কাছে শেষ এই ককরোচ পার্টির আন্দোলনে সেখানে তাদের যে শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, তার আজকে সেখান থেকে পদত্যাগ করতে হবে। এই সাথে আপনাকে আরেকটু বলা দরকার যে ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে ভয়াবহ দুর্যোগ হলো কোথায়, যে যখন কংগ্রেস পার্টি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে 1947 সালের 15ই আগস্ট যাত্রা শুরু করেছিল, সাধারণত যাত্রাটা প্রগতির দিকে যায়, কিন্তু সেখানে দেখা গেল ধীরে ধীরে একটা ধর্মান্ধ, একটা মৌলবাদী এবং উগ্র মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার পথে আছে। সেখানে কংগ্রেস কোথায়? কংগ্রেস কোথায়? বামপন্থীরা কোথায়? 1922 সালে আপনার কমিউনিস্ট পার্টি গঠন করা হয়েছিল, সেখানে আপনার যারা গঠন করেছিলেন আজ পর্যন্ত তারা ধীরে ধীরে বিলুপ্তির পথে। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য অ্যাডভোকেট নজরুল হক ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।